শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম, তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কি আসলেই হঠাৎ করে সাক্ষাৎকার, নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে, লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটি দিয়েছেন? আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার, কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন। উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না। এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেছিলেন, আমি জানি না আপনাদের কথা, বাট আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা জানেন না। এটা না জানতে পারার কারণ আছে, তিনি আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না। জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং তিনি যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় 30 বছর ধরে। বাংলাদেশের রাজনীতির প্যাচ গোছ এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয় নাই, সম্ভব হয়ে ওঠে নাই। সেটা যাই হোক, এই সাক্ষাৎকারটি দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন, তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে। সাক্ষাৎকারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন, এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে। তারা সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদিও তিনি বলেছেন যে হ্যাঁ, হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা থাকবে না। বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। এই বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। জুলাই আগস্টে যে তো মানুষ মারা গিয়েছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন, এবং এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি। এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতে দেওয়া না হয় নির্বাচনে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আগামীতে দেশ একটা অশান্তির মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে তার সারবস্তু। প্রিয় দর্শক, কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি, আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন তাহলে কিন্তু হবে না। আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, একটা শক্তিশালী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন। এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে, যেখানে দেখেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাওভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে। সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতিবিদ যারা আছেন, বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত, তাদের খুচরা কাছরা আওয়াজ শোনা যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে। 3 জন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন। তারা 3 জনই এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন। সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই, মিডিয়া ব্ল্যাক আউট করার একটা চেষ্টা চলেছে, এবং পরের দিন সাবের হোসেন চৌধুরীর, পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসিক যে সফর, মানে প্রতি মাসে যে উনি একটু বিদেশে যান, একটু তার দীর্ঘদিনের অভ্যাস, উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান। কেন যান, কি কারণে যান কেউ জানে না, বাট উনি যান এবং গিয়ে সেখানে মেয়র, কমিশনার, ওয়ার্ড কমিশনার, মেম্বার যারা ভান তার লগে বৈঠক করেন, এগুলো আমরা দেখে থাকি। এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে চাচ্ছিলেন সৌদি আরবে। যতটুকু শোনা যাচ্ছে, বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে, যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে, আদম ব্যাপারের লাইসেন্সকে কি বলে সুন্দরভাবে,
আপনারা জানেন, আমি মানে সোজা কথা ভাই, আদম ব্যাপারীর যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে, এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এইসব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন। উনি ইতালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও, আমরা আবার বৈধভাবে পাঠাবো। এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য ওনার কাছে দরখাস্ত সিটি পত্র আয়সা ভরে গেছে, খালি আপনারা দেন, এতজন পাঠান, যতজন পারেন পাঠান। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে নতুন ব্যবসা যেটা শুরু করতে যাচ্ছেন, আদম ব্যাপারীর ব্যবসা, সেই ব্যবসাটার যে আবহ তৈরি করছেন তারই একটা হয়তো ধারাবাহিকতা। উনি সৌদি আরব যেতে চেয়েছিলেন, যদিও উনি খুব আজব সংগঠনের নামে যান, সেসব জায়গায় স্পিকার, বক্তায় বিভিন্ন পরিচয় দিয়ে এইসব সফরকে, সরকারের টাকাকে জায়েজ করার চেষ্টা করে থাকেন। সেই সৌদি আরব সফরটা তার বাতিল হয়ে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে আওয়ামী লীগ কিছুটা গুছিয়ে এনেছে এবং তারা কিছুটা প্রেশার ক্রিয়েট করার একটা অবস্থানে গিয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব বেশি সাকসেসফুল এখনো হয় নাই, এবং আওয়ামী লীগের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল বা যতটুকু করা উচিত ছিল গত 1-1.5 বছরে, সেটা তারা করতে পারে না। এটা করতে না পারার কারণ হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই অযোগ্য। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা একাই কথা বলছেন, একাই কাজ করে যাচ্ছেন, এবং এর বাইরে উনি যাদেরকে পেলে পুষে বড় করেছিলেন এর অধিকাংশই হয়তো পালিয়ে গেছে, চুপচাপ আছে, কথা বলছে না, কাজ করছে না, এবং এর অধিকাংশই কাজ করতে চাইলেও তাদের আসলে সেই কাজ করার যোগ্যতা নাই। আওয়ামী লীগ ভেবেছিল যে তারা সবসময় ক্ষমতার মধ্যে থাকবে, যার কারণে আন্তর্জাতিক এই লবি শক্তিগুলা যে কিছু ছায়া সংগঠন তৈরি করে রাখা বা কিছু বিপদ আপদে যাওয়ার মতো বন্ধু সংগঠনের সাথে সম্পর্ক রাখা, এইটা তারা কখনো রেখেছেন না। অন্তত গত ক্ষমতা ছেড়ে যাওয়ার আগের 10 বছরের কথা বলা যেতে পারে, আমরা দেখি নাই। সেই জায়গায় তাদেরকে অনেকটা শূন্য থেকে শুরু করতে হয়েছে, এবং যেহেতু কোনো ধরনের পরিকল্পনা নাই, এটা যেহেতু দ্রুত সম্ভব শুরু করার প্রয়োজন ছিল, যেভাবে আন্তর্জাতিক একটা ডেস্ক তৈরি করা, আন্তর্জাতিক ব্রিফিং করা, এবং এই যে দেশের ভিতরে অনেক ধরনের অরাজকতা চলছে, মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, উম্মাদ কিছু লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা মাজার ভাঙছে, মানুষের রাস্তাঘাটে চুল কেটে দিচ্ছে, নারীদেরকে হেনস্থা করছে, এবং সেই হেনস্থাকারীদেরকে গ্রেফতার করে একটু পরে ছেড়ে দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, হিন্দুদের নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার করে রাখা হচ্ছে। কারণ কি? ওই কোন একটা জাতীয় পতাকার উপরে নাকি আরেকটা পতাকা দেখা গেছে, এটা বলে 1 বছর ধরে তাকে জেলে রাখা হয়েছে। এই যে সার্বজনীন জিনিসটার বিরুদ্ধে যে কথাগুলো বলার প্রয়োজন ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা সেটা এতদিন বলতে পারে নাই। আমার কাছে মনে হয় যে অনেকটাই তারা ভরসা করেও ছিলেন যে তারা কিছু বলবেন না, তাদের যে একমাত্র বন্ধু দেশ এই মুহূর্তে ভারত বলবে বা কি বলবে আল্লাহ জানে, এবং তারা ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু এখন মনে হচ্ছে আন্তর্জাতিক জায়গাটা তারা কিছুটা এই সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে তারা একটু গুছিয়ে ফেলতে পারছেন বা চেষ্টা করছেন। এই চেষ্টাটা যদি সফল হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে গেল। এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না। ইনফ্যাক্ট আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তারাই ক্লিয়ারটা। আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা একবার বলছেন যে নির্বাচনে আসবেন না, which is okay। আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের জন্য মোটেও একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। তারা বলছিলেন যে ডক্টর ইউনূসের অধীনে আসবেন না, যদি সরকার পরিবর্তন হয়, একটা নিরপেক্ষ সরকার তৈরি হয়, তাহলে তারা নির্বাচনে আসার কথা ভাববেন বা তখন দেখা যাবে। কিন্তু ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে ওনার সাক্ষাৎকার থেকে ধারণা করা হচ্ছে যদি একটা পরিবেশ দেওয়া হয় আওয়ামী লীগ নির্বাচনমুখী একটা দল, এবং তারা হয়তো নির্বাচনে আসতে চাইবে। এখন যে প্র্যাকটিক্যাল সমস্যা হলো, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি সেই চাপ তৈরি করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, এটার প্রবল বিরোধিতা যারা করবে তারা হচ্ছে যতগুলো বিচি দলগুলো আছে। মানে এই যে মাহমুদুর রহমান মান্না যেরকম বলেছেন একবার যে ওরা আইলে তো ভাই ওরা কিছু না করলেও তো আমাদের সে কয়েক হাজার গুণ বেশি ভোট পাবে, 30-40% ভোট, কি যেন বলছেন না মান্না ভাই মাঝে মাঝে বলে এগুলা। এই যে ছোট ছোট যে দলগুলো আছে, ওয়ান ম্যান শো, টক শো নেতা, এরা প্রত্যেকে বিরোধিতা করবে, এবং এনসিপি একটা বিরাট আকারে বিরোধিতা করবে। কারণ তাদের অনেকেরই শখ আওয়ামী লীগ মাঠে না আসলে তারা এককভাবে সেই আওয়ামী লীগের ভোটটা নেবেন। জামাতের একটা শখ আওয়ামী লীগের ভোটটা নেবেন। ইনফ্যাক্ট বিএনপি ছাড়া আমার কাছে মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলই এখন আওয়ামী লীগের যে ভোট আছে, মানে একটা কথাই আছে 30-40% ভোট আওয়ামী লীগের আছে। এত না থাকলেও তাদের একটা ফিক্সড ভোট আছে। এবং বিশেষ করে গত 1 বছরে ডক্টর ইউনূসের এই অমানবিক
ফেইলিওরের পরে, এই হাস্যকর ফেইলিওর এবং এই পুরো সরকারকে নিয়ে একটা ক্লাউন এবং কার্টুন ব্যবস্থার পরে যেটা হয়েছে যে অনেকেই আবার আগেই ভালো ছিলাম স্লোগানের মধ্যে চলে যাচ্ছে এবং সেটা আওয়ামী লীগের দিকে তাদের সেই ভোটগুলো ঘুরে যাওয়ার একটা আশঙ্কাই আমি বলবো, বা সম্ভাবনা যদি বলেন পজিটিভলি তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক এই খেলা আওয়ামী লীগ কতটুকু জিততে পারেন এবং সেই প্রেশার তাদেরকে আগামী নির্বাচনে আসার সুযোগ করে দেয় কিনা, এবং দিলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যে নির্বাচন রিগড হবে, যে নির্বাচন কমিশনও কারো কথা শুনে না বোধ। আমি দেখলাম যে আমাদের এনসিপির ভাইয়েরা গিয়া বলছে যে আমার হয় শাপলা ফুল দাও, পাতা আলা শাপলা ফুল দাও, পাতা ছাড়া দাও, কালার ছাড়া দাও, পানি আলা দাও, পানি ছাড়া দাও, একটা শাপলা ফুল দাও। সেই ফুল দিচ্ছে না এবং অনেকেই ইঙ্গিত করছেন যে পুরো নির্বাচন কমিশনটাই বিএনপি নিয়ন্ত্রণাধীন চলে গেছে। তারা এই জায়গাটা খুব ভালো খেলেছেন। বিএনপিও খুব ভালো প্লেয়ার না, কিন্তু এই জায়গাটা তারা ভালো খেলেছে। এই যদি অবস্থা হয়ে থাকে, এই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা না, সুযোগ পেলেও আসবে কিনা না সেটা আমরা জানি না, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে তারা আসতে চাচ্ছেন বা আসার এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। প্রিয় দর্শক, দেখা যাক আন্তর্জাতিক এই খেলোয়াড়রা খেলতে থাকেন, খেলতে খেলতে কখন কোন গোল পোস্টে যে তারা গোল দিয়ে বসেন সেটা আমি আপনি সবাই একসাথে দেখতে থাকবো। ভালো থাকুন, কথা হবে কালকে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।